রাজধানীর মালিবাগ কাঁচা বাজারে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি, সহায় সম্বল হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা। যাত্রাবাড়িতে আগুনে পড়ে গেছে গোডাউনের মালামাল। স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ হয়েছে ৭৫ ভাগ, শেষ হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের ২১ জেলার আর্থসামাজিক কাঠামো, প্রত্যাশা সাধারণ মানুষের। মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিএনপি দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই দিবসটি পালন করে না, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। গ্যাস সংযোগের ৯২ কোটি টাকা সরকারি তহবিলে জমা দেয়নি তিতাস। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দুদকের রিপোর্ট, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। এবং এবছরের মধ্যেই কেবলের মাধ্যমে টেলিভিশন সম্প্রচার ব্যবস্থা ডিজিটাল করা হবে, তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জানালো কোয়াব। সময় সংবাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। গতরাতে রাজধানীতে কয়েক ঘন্টার ব্যবধানে দুটি স্থানে আগুন লাগে। ভোরের দিকে মালিবাগ কাঁচা বাজারে আগুনে পড়ে গেছে বাজারের প্রায় সব দোকান। এতে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। এর আগে যাত্রাবাড়ির উত্তর কুতুবখালীতে একটি ভবনের নিচতলায় আগুনে পড়ে যায় গোডাউনে থাকা অধিকাংশ মালামাল। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার পরে মালিবাগ কাঁচা বাজারে আগুনে পড়ে যায় প্রায় ৫০টি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাজারের ভেতরে থাকা প্রায় ২৫ জন ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখানে আমরা 100% সফলতা লাভ করছি, যেহেতু আমরা ওই পাকা ভবনটাতে আগুন ছড়াতে দিই নাই। আমরা ৬টা ৩৫ মিনিটের সময় আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন ভোগ্যপণ্য কিনেছিলেন দোকানিরা। এখন মালামাল পুড়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন তারা। লাখ লাখ টাকার মাল বাকি দিয়ে দিলে সব শেষ হয়ে গেল। আমার আমার গুড়াউন মোড়াউন শেষ হয়ে গেল। সামনে রোজা, এই রোজার ওসিলায় প্রতি দোকানে আপনার প্রায় ৩০ লাখ ৪০ লাখ টাকার একটা প্রতি দোকানে মালামাল উঠেছে মুদির দোকানে। এদিকে বুধবার রাত 11:30টার দিকে যাত্রাবাড়ির উত্তর কুতুবখালীর কাজলা এলাকায় ৭তলা ভবনের নিচতলায় টেলিভিশনের গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। এর মধ্যেই ভবনের ৬ এবং ৭ তলায় থাকা মাদ্রাসার শিক্ষার্থীরা সহ ভবনের অন্যান্য বাসিন্দারা নিরাপদে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় ১.৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আমি বাইরে দেখলাম তো নিচে কোথাও আগুন নাই, পরে দারোয়ানটা ডাকলাম, দেখি কি ওই গোডাউন থেকে ধোয়া বাড়িতেছে। ফায়ার সার্ভিস আসছে কোনো পানি ছাড়া, তারপরে এখন আসছে আপনার ম্যানহোল থেকে, এই নালার রাস্তার ধারে যে নালা ছিল ওই নালা থেকে এখন করা হয়েছে। আবাসিক এলাকার মধ্যে গোডাউন থাকার বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এখানে একটা বড় বিল্ডিং, এখানে 16টা ফ্যামিলি সেখানে বাস করে এবং কিছু মাদ্রাসার ছেলেরা এখানে হাফিজে পড়ে, প্লাস নিচে একটা টিভির কারখানা ছিল বলে আমরা তাৎক্ষণিকভাবে জানতে পেরেছি। আবাসিক এলাকায় কেন উনি টিভির কারখানা স্থাপন করেছেন এটা এখন আমরা নিশ্চিত হতে পারিনি, এটা অবশ্যই আইন বহির্ভূত কাজ। এখন পর্যন্ত দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ৭৫% কাজ শেষ হয়েছে স্বপ্নের পদ্মা সেতুর। চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা করে তা সম্ভব হবে না বলে মনে করছেন প্রকল্প পরিচালক। সেতু নির্মাণে দায়িত্বে থাকা চায়না মেজর ব্রিজ কোম্পানি বাড়তি যে সময় চেয়েছে তার যৌক্তিকতা বিবেচনা করা হচ্ছে। সব দিক আলোচনা করেই ঠিক করা হবে নতুন করে কতদিন সময় বাড়ানো হবে। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। সবকিছু ঠিক থাকলে কাজ শেষ করার কথা ছিল 2018 সালের ডিসেম্বর মাসের মধ্যে। তবে বেশ কয়েকবার নমুনা পরীক্ষার পর কাজ শুরু হলেও নদীর তলদেশে মাটির গঠনগত জটিলতায় বদলাতে হয় 13টি পিলারের নকশা। বিশ্বের আর কোথাও হয়নি 1.5 বছর সময় নিয়ে সমাধান করতে হয় এমন এক পদ্ধতিতে, ফলে মেয়াদ বেড়ে যায় আরও 1 বছর। নির্মাণ করতে গিয়ে প্রতিদিনই এসেছে নতুন নতুন চ্যালেঞ্জ। পাইলিংয়ে জার্মানি থেকে আনা হয় বিশ্বের সর্বোচ্চ ক্ষমতার হ্যামার। সার্বক্ষণিক তদারকির জন্য আছে বিদেশি টেকনিশিয়ান। তবু সম্প্রতি একসঙ্গে 3টি হ্যামার অচল হয়ে বেশ কিছুদিন বন্ধ ছিল পাইলিংয়ের কাজ। এই ধরনের ছোট ছোট অনাকাঙ্ক্ষিত জটিলতার কারণে আরেক দফা বাড়াতে হচ্ছে সেতুর মেয়াদ। ইমপ্লিমেন্টেশন স্টেজে যদি আবার রিডিজাইন করা লাগে
তাহলে যে সমস্যাটা হয় আসলে পদ্মা সেতু সেই সমস্যাটা হয়েছিল। এমনিতেও পদ্মা সেতুটা অত্যন্ত জটিল প্রজেক্ট, কিছু কিছু ক্ষেত্রে এরকম কোনো প্রজেক্ট দিতে হয় নাই। কাজটা তো আমি চাইলেই ওভারনাইট করতে পারি না। মধ্যে কথা আমরা ডিসেম্বর 2019-এ শেষ করতে পারছি না। গভর্নমেন্টের রিভাইজ টাইম চাইবো, এখন আর পরে চাইবো। এর আগের বার ঠিকাদার প্রতিষ্ঠান চেয়েছিল বাড়তি 3 বছর সময়। সেতু কর্তৃপক্ষ 2 বছর সময় দিতে রাজি হলেও কাজে গতি আনার লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে চাপে রাখতে সরকার মেয়াদ বাড়িয়েছে 1 বছর। ঠিকাদার প্রতিষ্ঠান নতুন করে আবার সময় চেয়েছে। এই দফায় কতদিন সময় বাড়ানো হবে তা নির্ধারণে চলছে কাজ। এক কথায় আমি তাকে ইয়েস বা নো বলতে পারছি না। সে 18 মাস বলতেছে আমার টাইমের দিবেন, তা আমি যদি বলি 15 মাস দেবো, সেটা আমাকে যুক্তি দেখায় বলতে হবে যে এই কারণে আপনি 15 মাসের বেশি পাবেন। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এখন পর্যন্ত মূল সেতুর কাজ শেষ হয়েছে 75%। ঋতু পরিবর্তনের সাথে সাথে পদ্মার পানির রং আর স্রোতের যেমন পরিবর্তন হয়, তেমনি সেতুর কাজও আসে উত্থান পতন। কাজ যত এগুচ্ছে সামনে নতুন নতুন চ্যালেঞ্জ। অবস্থার পরিপ্রেক্ষিতে সাজানো পরিকল্পনায় আনতে হচ্ছে পরিবর্তন। এর মধ্যে কয়েক দফা বেড়েছে মেয়াদ আর বাজেট। তবে পদ্মার দুই পারের মানুষ যারা অপেক্ষায় আছেন এই সেতু দিয়ে চলাচলের, তারা বলছেন একটু বিলম্ব হলেও সব অর্থেই ভালোভাবে শেষ হোক স্বপ্নের এই সেতু। ইহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পদ্মা সেতু নির্মাণ শেষ হলে পরিবর্তন আসবে দক্ষিণাঞ্চলের 21 জেলার আর্থ-সামাজিক কাঠামোতে। সেতু ঘিরে শুরু হয়েছে বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ। এগুলো শেষ হলে বদলে যাবে এই অঞ্চলের মানুষের ভাগ্যের চাকা। নদীর দুপারে কলকারখানা ও প্রতিষ্ঠান গড়ে উঠলে সৃষ্টি হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের বাসিন্দাদের। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। পদ্মা নদীর উভয় প্রান্তে একসময় বলতে গেলে জনশূন্য ছিল, কিন্তু পদ্মা সেতুকে ঘিরে দুপারের জীবনযাত্রার মান পাল্টে যাচ্ছে। সেতুটি চালুর অপেক্ষায় সবচেয়ে বেশি আশায় বুক বেঁধেছেন প্রান্তিক কৃষকরা। রাজধানীর ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য ক্রয় করলে অর্থনৈতিকভাবে লাভবান হবেন তারা। ব্যবসায়ীরা যদি লোকালে আসে, মাদারপুরে আসে, তা আমাদের মাল বেচা কিনাও আমরা একটা সুযোগ সুবিধা পাইতে পারি। আমরা কাঁচামালের আলোডি করি, এগুলি ঢাকা নিতে পারবো। এদিকে মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরে গড়ে উঠছে বেশ কয়েকটি মেগা প্রকল্প। এর মধ্যে শেখ হাসিনা তাঁতপল্লী, আন্তর্জাতিক বিমানবন্দর, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শেখ হাসিনা হেলথ টেকনোলজি, শেখ রাসেল আইটি সহ বিভিন্ন স্থাপনার কাজ শুরু হয়েছে। এ সকল কর্মযজ্ঞকে ঘিরে ইতোমধ্যে কর্মমুখী হয়েছেন এলাকার হাজার হাজার মানুষ। বেড়েছে জমির দামও। আমাদের জমির দামও এখন আগে ছিল 5 লাখ টাকা, 30 লক্ষ টাকা। এই আমাদের উপকার। ব্যাপক উন্নয়ন হইতেছে পদ্মা সেতুর আশেপাশ দিয়ে, আমরা খুবই গর্বিত। সেতু নির্মাণ শেষ হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের 21 জেলার আর্থ-সামাজিক কাঠামো। ব্যবসায়ীরা যেসব পণ্য বাহির থেকে ক্রয় করে আনি, সেই পরিবহন খরচ অনেক কমে যাবে এবং আমরা এই পণ্য মানুষের কাছে স্বল্প মূল্যেও বিক্রয় করতে পারবো। প্রশাসন বলছে পদ্মা সেতুর দুই পারে বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠান গড়ে উঠলে জীবনযাত্রার মানে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আমরা যদি কমিউনিকেশন ব্যবস্থাকে অনেক সহজতর করে ফেলতে পারি, তাহলে আমাদের যেমন একদিকে উন্নয়ন বাড়বে, অন্যদিকে জনগণ স্বাচ্ছন্দ্যে তাদের বাড়ি থেকে আসা যাওয়া করতে পারবে। সব মিলিয়ে স্বপ্নের এই সেতু শুধু দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন নয়, দেশের মানুষের সার্বিক কল্যাণও বয়ে আনবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মাদারীপুর। পবিত্র রমজান মাস সামনে রেখে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছে বিএসটিআই। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দীপ, মধ্য ঠিক যেমনটি আপনি বলছিলেন যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজকে সকাল 7টা থেকে কিন্তু বিএসটিআই মিরপুর এলাকায় অভিযান শুরু করেছে এবং ইতিমধ্যে তারা বেশ কয়েকটি পানি কারখানা অভিযান চালিয়েছে এবং তারা দেখতে পেয়েছে যে ওয়াসার পানির লাইনের মাধ্যমে সরাসরি এখানে পানি সরবরাহ করা হচ্ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মিরপুরে একটি পানি কারখানা তারা অভিযান পরিচালনা করছে। যদিও এই যে কারখানাটিতে এখন অভিযান পরিচালনা করা হচ্ছে, এই কারখানাটির লাইসেন্স রয়েছে, তারপরেও তারা বলছে যে তাদের যে জারগুলো করে পানি দেওয়া হয় এই জারগুলো আসলে স্বাস্থ্যসম্মত নয়, যার কারণে কিন্তু এই জারগুলো ধ্বংস করা হচ্ছে। এই মুহূর্তে যদি একটু কথা বলতে চাই, এখানে বিএসটিআই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন যে আজকে সকাল থেকে তো আপনারা অভিযান পরিচালনা করেছেন এবং আজকে আপনাদের একটি বিশেষ অভিযান আছে রমজানকে সামনে রেখে। এখন পর্যন্ত অভিযানে আপনারা কি কি পেলেন? আমরা সকাল 7টা থেকে অভিযান শুরু করেছি। প্রথম মিরপুরের 10 নম্বরে একটি পানির ফ্যাক্টরিতে যাই। সেই পানির ফ্যাক্টরি সম্পূর্ণ বিএসটিআইয়ের অনুমোদনবিহীন, জারগুলো ছিল অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর এবং প্রায়
1000-এর মতো জার আমরা ওখানে ধ্বংস করেছি। কারখানাটার উৎপাদন আমরা বন্ধ করে দিয়েছি, সিলগালা করে দিয়েছি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করব। এখন আমরা পথিমধ্যে বিভিন্ন ব্যান থেকে এবং চায়ের দোকান থেকে আমরা অসংখ্য জার ধ্বংস করেছি। এখন এইমাত্র আমরা একটা প্রতিষ্ঠানে আসলাম, প্রতিষ্ঠানটার নাম AN এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানটি বিএসটিআই লাইসেন্স প্রাপ্ত। ইতিপূর্বেও আমরা রাস্তায় তাদেরকে নোংরা এবং অস্বাস্থ্যকর জারে পানি বিক্রয় করার অপরাধে কারখানাটাই আমরা উৎপাদন সাময়িক বন্ধ করে দিয়েছিলাম এবং জারগুলা ধ্বংস করে দিয়েছিলাম। কিন্তু আজকেও আমরা আকস্মিকভাবে পরিদর্শনে এসে দেখি সে নোংরা এবং অস্বাস্থ্যকর জারেই পানি বিক্রি করছে। এই জন্য আমরা জারগুলা ধ্বংস করছি এবং তার লাইসেন্স স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। ঠিক যেমনটি আপনি বলছিলেন যে এই প্রতিষ্ঠানে এর আগেও তারা অভিযান চালিয়েছে এবং যদিও এই প্রতিষ্ঠানটি বিএসটিআর লাইসেন্স প্রাপ্ত, তারপরও তারা যেহেতু বিএসটিআর যে লিখিত কার্যক্রমগুলো আছে সেগুলো তারা মানছে না, অর্থাৎ যে জারগুলো ব্যবহার করার কথা সেই জারগুলো তারা ব্যবহার করছেন না, যার ফলে তারা যেটি বলছেন যে তাদের যে লাইসেন্সটি আছে লাইসেন্সটি আপাতত স্থগিত রাখা হবে এবং পরবর্তীতে তারা আবার এখানে আসবেন এবং দেখবেন যে বিএসটিআর অনুমোদিত যেসব জার রয়েছে সেসব জারে করে পানি দেওয়া হচ্ছে কিনা। যদি তারা সেই বিষয়টি মানেন এবং তারা এসে যদি দেখতে পান যে বিএসটিআর অনুমোদিত জারগুলি ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষেত্রে তারা আবার তাদের লাইসেন্সটি ফিরিয়ে দিবেন বলে তারা জানিয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই যে বিএসটিআর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যাতে অল্প কিছুক্ষণের মধ্যে তারা একটি বিশেষ অভিযান শুরু করবেন, যেটি বলছেন যে আসন্ন রমজানকে সামনে রেখে তাদের কাছে তথ্য রয়েছে যে বেশ কিছু ফরমালিন যুক্ত বিভিন্ন ফলমূল বাজারে এসেছে, তো সেটির বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করবে। তো এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে যে সকাল 7টা থেকে বিএসটিআর পানির বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে সেটি এখনো চলছে এবং তারা যেটি বলছেন আমাদের যে অল্প কিছুক্ষণের মধ্যে পানির পাশাপাশি বিভিন্ন বাজারে তারা অভিযান পরিচালনা করবেন। মধু, পবিত্র রমজান মাস সামনে রেখে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানী মিরপুর এলাকায় বিশেষ অভিযান চলছিল। সেখান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের রিপোর্টার মোহাম্মদ দীপ। সময় সংবাদে আরও থাকছে, রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, স্বামী গ্রেফতার। ঐতিহাসিক মুজিবনগর দিবসে গতকাল ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের সহযোগী সংগঠনের নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। এ সময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, বিএনপি মুজিবনগর দিবস পালন না করে প্রমাণ করেছে তারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অস্থায়ী সরকার গঠনের অনন্য একদিন। ঐতিহাসিক এই দিবসটি উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে বুধবার সকালে ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। পরে দলের কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে আওয়ামী লীগ প্রধান হিসেবেও প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি দিবসটি পালন না করে প্রমাণ করেছে তারা স্বাধীনতায় বিশ্বাসী নয়। যেই সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, তাদের নেতা যেই সরকারের কর্মচারী হিসেবে সেক্টর কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছিলেন, তারা এই দিনটি পালন করে না। যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা আসলে স্বাধীনতা সার্বভৌমত্বকে কতটুকু বিশ্বাস করে, সেটি হচ্ছে প্রশ্ন। এ সময় হাসান মাহমুদ সাংবাদিকদের সাফ জানিয়ে দেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তি কিংবা সংসদে বিএনপি প্রার্থীদের শপথ কোনোটি নিয়েই সমঝোতার পথে হাঁটছে না আওয়ামী লীগ। বিএনপি থেকে যারা নির্বাচন করেছিল, যারা নির্বাচিত হয়েছে, তাদেরকে জনগণ নির্বাচিত করেছে সংসদে গিয়ে তাদের পক্ষে কথা বলার জন্য। শপথ না নেওয়ার জন্য জনগণ নির্বাচিত করেনি। আমাদের সাথে কোনো সমঝোতার এখানে প্রসঙ্গ নেই। পরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সন্ধ্যায় বনানীতে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিরোধীদের দমাতে নতুন নতুন কৌশল উদ্ভাবন করছে সরকার। বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী সরকারে পরিণত করেছে এবং গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে নির্যাতন নিপীড়নের নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে। জনগণের মধ্যে এই বোধ সৃষ্টি হয়ে গেছে যে আওয়ামী লীগ জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে,
জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা এখনো আশা করি ইলিয়াস ফিরে আসবে আমাদের মাঝে, পরিবারের মাঝে, তার ছোট্ট মেয়েটা তাকে আবার বাবা বলে ডাকতে পারবে। চলমান উচ্ছেদ অভিযানের ৩০তম দিনে টঙ্গীর তুরাগ তীরে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাকিব, মধু, ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করবার যে অভিযান আজকে চলছে তার ৩০তম দিন, যেটি শুরু হয়েছিল ২৯শে জানুয়ারি। আপনি জানেন যে প্রতি মাসে ৩টি বা 4টি ধাপে অভিযানটি করা হয় এবং সেই ধাপ যদি আমরা বলি আজ চলছে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের শেষ দিন। তো দেখছেন এখানে এই তুরাগ পাড়ের, এটি হলো টঙ্গী পাড় আমরা আছি, এটি হলো টঙ্গীর পাড়ে। এখানে একটি নদীর জায়গা দখল করে একটি অবৈধ স্থাপনা করা হয়েছে। এটি একটি গোডাউন, মূলত TAT, এটি একটি দেশের নামকরা কোম্পানি এবং এখানে প্রচুর বিদেশিরাও কাজ করেন। চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুরের অনেক কর্মী এখানে রয়েছেন। তো সেখানে এই উচ্ছেদ অভিযানটি চলছে। আপনি দেখছেন মূলত এই কোম্পানিটির বাইরের যে প্রাচীর, সীমানা প্রাচীর কিংবা তারা এখানে প্রচুর গাছ লাগিয়ে দখলের চেষ্টা করেছেন, সেগুলো এখানে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। সেগুলো আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। আমি আপনাকে যদি একইভাবে আরেকটু দেখানোর চেষ্টা করি মধু, আমার ঠিক এ পাশটা আমি যদি আপনাকে একটু দেখাই, দেখবেন ঠিক এই তুরাগের অপর পাশ, অর্থাৎ ওটি হলো ঢাকার পাশ। সেখানে দেখছেন আরেকটি এক্সকাভেটর মেশিন দিয়ে সেখানে যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। সেগুলোও কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমি আপনাকে বারবারই বলে আসছি গত কদিন ধরেই যে এই তুরাগের দুপাশ জুড়ে মূলত বিভিন্ন বাংলাদেশের সব ধরনের যত নাম করা কোম্পানি রয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, তাদের অসংখ্য অবৈধ স্থাপনা এই তুরাগের দুপাশ জুড়ে পাওয়া গিয়েছে। সেখান থেকে সে নাভানা, ডোমিনো কিংবা ক্রাউন সিমেন্ট, NDE সকলেই কিন্তু এই তুরাগ দখল করে এমন অসংখ্য অবৈধ স্থাপনা করেছেন। তো সেখানে দেখছেন একটি বড় বেশ কয়েকটি ওখানেও কারখানা টাইপের কিছু একটা, সেখানে ইতিমধ্যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এক্সকাভেটর দিয়ে। একইভাবে আমি যদি আপনাকে ধীরে ধীরে একটু বলি যে এই যে উচ্ছেদ অভিযানটি চলছে, এটি যখন ধীরে ধীরে টঙ্গী বাজারের দিকে যাবে তখন গিয়ে কিন্তু সেটি আরও বড় আকার ধারণ করবে, কারণ টঙ্গী বাজারে অসংখ্য স্থাপনা রয়েছে এবং আপনি যদি বলেন দেশের যত বড় বড় গার্মেন্টস শিল্প রয়েছে, সে টঙ্গী বাজারকে ঘিরে কিন্তু অসংখ্য গার্মেন্টস তৈরি হয়েছে, সেগুলোও কিন্তু উচ্ছেদ করা হবে বলে আমাদেরকে জানিয়েছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। তো একইভাবে আপনি দেখছেন এখানে যে উচ্ছেদটি সেটি চলছে, অবৈধ ভরাট অপসারণ করা হচ্ছে, দেয়াল অপসারণ করা হচ্ছে। এবং আমি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এখন কিন্তু তুরাগ পাড়ে এসে উচ্ছেদের পাশাপাশি নিলামকেও অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধুমাত্র গতকালই এই তুরাগের দুপাশের ভরাটকৃত বালু, পাথর এবং যে রয়েছে, বালু রয়েছে, সেগুলো প্রায় 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকার কাছাকাছি পরিমাণ মূল্যে কিন্তু নিলামে সব যে ভরাটকৃত পণ্য সেগুলো নিলামে বিক্রি করা হয়েছে। তো বুঝতেই পারছেন যে কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না এবং বলা হচ্ছে রমজানের আগেই ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করা হবে। তো মধু, আমার কাছে আপাতত তুরাগ পাড় থেকে যে উচ্ছেদ অভিযান তার এই ছিল সবশেষ খবর। চলমান উচ্ছেদ অভিযানের ৩০তম দিনে টঙ্গীর তুরাগ তীরে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটি। সেখান থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। এতক্ষণ ছিলাম সেখানে। গ্যাস সংযোগের 92 কোটি টাকা সরকারি তহবিলে জমা দেয়নি তিতাস। এছাড়া সিস্টেম লসের নামে চলছে দুর্নীতি। গতকাল দুপুরে সচিবালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এ ধরনের 22টি খাতে দুর্নীতির রিপোর্ট তুলে দেয় দুদক। এ সময় দুর্নীতি রোধে সরকারের জিরো টলারেন্সের কথা উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। দেশের বাসাবাড়ি, শিল্প কারখানা, অফিস আদালতে গ্যাস সংযোগ এবং এই সেবা খাতে দুর্ভোগ ও দুর্নীতির চিত্রটি পুরনো। দিনের পর দিন এই খাত নিয়ে রয়েছে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ। 2017 সালে দেশের 25টি মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতির অনুসন্ধানের নামে দুদক এখন পর্যন্ত 10টি খাতে রিপোর্ট জমা দেয় তারা। এরই ধারাবাহিকতায় বুধবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় তিতাস গ্যাসের দুর্নীতির খতিয়ান। দুদকের রিপোর্ট বলছে 22টি খাতের দুর্নীতিতে অভিযুক্ত তিতাসের কর্মকর্তা কর্মচারীরা। এর মধ্যে 6% সিস্টেম লসের পাশাপাশি রয়েছে অবৈধ গ্যাস সংযোগ, বকেয়া বিল আদায়ে কমিশন বাণিজ্যের মতো দুর্নীতি। সবচেয়ে বেশি দুর্নীতি প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে ঢাকার আশপাশের জেলার শিল্পাঞ্চলগুলোকে। অসাধু কর্মচারীরা রাতের আধারে মানুষের সাথে যোগসাজশ করে তাদেরকে ওই অবৈধ সংযোগ দেন। এই ক্ষেত্রেও আর্থিক লেনদেনের ঘটনা আছে। এখানে 6% সিস্টেম লস দেখানো হয় তিতাসের, যেটি একটি বিরাট
আশঙ্কার কারণ। 1,18,455টি অবৈধ সংযোগ তারা শনাক্ত করেছিল, কিন্তু সেই শনাক্ত করার পরও সেটা বিচ্ছিন্ন করার জন্য কার্যকর উদ্যোগ নেয়নি, যাতে প্রায় 92 কোটি টাকার মতো গ্যাসের ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দুদকের এই রিপোর্টকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলছেন, শিগগির শুরু হবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান। বেশ কিছু জায়গা তারা উল্লেখ করেছেন যেগুলো আমরাও মনে করি যে এগুলোকে ইনভেস্টিগেশন করার দরকার, এবং আমরা জানতাম আগের থেকে অনেক কিছুতে আমরা চেষ্টা করছি সেগুলিকে ঠিক করার জন্য, এবং তাদের এই রিপোর্টের ভিত্তিতে আমাদের ব্যাপারে আমরা আরও একটু প্রিকশন নিতে পারবো। শুধু তিতাস নয়, জ্বালানি ও বিদ্যুতের প্রতিটি খাতকেই দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করেন প্রতিমন্ত্রী। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 11টি রাজ্য জুড়ে নিরাপত্তা জোরদার। ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আসামি মোহাম্মদ আব্দুর শরীফ। গতকাল রাতে সোনাগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর আগে বিকেল 3:30টায় তাকে আদালতে নেওয়া হয়। 6 ঘন্টা ধরে বিচারক শরাফুদ্দিন আহমদ তার জবানবন্দি রেকর্ড করেন। নুসরাত হত্যা মামলায় এর আগে গত রোববার এজাহারভুক্ত আসামি নুরউদ্দিন ও শাহাদাত হোসেন শামীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এই মামলায় মঙ্গলবার মোহাম্মদ আব্দুর রহিম শরীফকে আটক করেছে পিবিআই। নুসরাত হত্যার প্রতিবাদে আজও বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা সহ বিভিন্ন সংগঠন। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে আছেন রিপোর্টার পিঙ্কি আক্তার এবং ফেনীর মদিনা বাস স্ট্যান্ড এলাকায় আছেন রিপোর্টার আতিয়ার সজল। প্রথমে যাচ্ছি পিঙ্কির কাছে। পিঙ্কি, মধু, সকাল থেকে কিন্তু নুসরাত হত্যার প্রতিবাদে এই যে ছায়ানটের নালন্দা উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা ছিল, তারা কিন্তু সম্মিলিতভাবে এখানে তাদের যেই সংস্কৃতি ভাষা, অর্থাৎ গানের মধ্য দিয়ে, গানের যেই ভাষা, সেই গানের মধ্য দিয়ে কিন্তু তারা প্রতিবাদ করেছে এবং নুসরাত হত্যার বিচার দাবি করেছে। এবং তারা আরেকটা কথা আমাকে যেটা বলেছে যে আসলে সবার আগে হচ্ছে নারী পুরুষ ভেদে মানুষ হতে হবে, তাহলেই আসলে দেশ থেকে নির্যাতন, সকল প্রকার নির্যাতন এবং মানে সকল প্রকার মানে সহিংসতা দূর করা সম্ভব বলে তারা মনে করছেন। এবং এখানে একটু আগে কিন্তু সকাল 10টা থেকে তারা এই মানববন্ধনে দাঁড়িয়েছিল। তারা গানের মধ্য দিয়ে, বিভিন্ন গান যেমন হচ্ছে লালনের বিভিন্ন গানের মধ্য দিয়ে তারা প্রতিবাদ করেছিল। এখন তাদের শ্রেণীকক্ষে তারা আবার ফিরে গিয়েছেন। নুসরাত হত্যার যে বিষয়টি ঘটেছে গত 4 এপ্রিল, এবং এর আগেও কিন্তু আপনারা জানেন যে 27 তারিখে নুসরাত মামলা করেছিল তার অধ্যক্ষের বিরুদ্ধে, সিরাজউদ্দৌলা। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে তাকে হত্যা করা হয়েছে। আর সেই বিষয়ে কিন্তু দেশ জুড়েই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু মানববন্ধনের মধ্য দিয়ে, বিভিন্ন প্রতিবাদের ভাষার মধ্য দিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে। সেই একটি প্রতিবাদের অংশ হিসেবে আজকে ছায়ানট কিন্তু তারা মানববন্ধন করলো। তারা গানের মধ্য দিয়ে তারা তাদের প্রতিবাদী ভাষা প্রকাশ করলো। এখন আমাদের ফেনীর সজল আছেন, সেখানে সহকর্মী সজলের কাছে চলে যাব সেখানকার খবর জানতে। পিঙ্কি, আপনি যেমনটি বলছিলেন, আমরা এখন রয়েছি ফেনী শহরের টাঙ্গড়ের মদিনা বাস স্ট্যান্ড এলাকায়, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ব্যানারে বা এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখানে এসে মানববন্ধন করছে নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে। আপনাকে জানিয়ে রাখি যে এই মানববন্ধন গত 27শে মার্চ যে নুসরাত জাহান রাফির উপরে যে শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরে মামলা হয়েছে। মামলার পরে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা জেলে গিয়েছেন। জেলে থাকা অবস্থায় 6 তারিখে পরীক্ষা কেন্দ্রে নুসরাত জাহান রাফির উপরে নির্মম আগুন হামলা চালানো হয়েছে। সে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা বার্ন ইউনিটের 5 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে
গত 10 তারিখে তিনি মারা গিয়েছেন। সেই মৃত্যুর পর থেকেই কিন্তু এই এমন প্রতিবাদ ফেনীতে এবং সারা দেশেই উত্তাল, এবং ফেনীতে আজকেও এই মানববন্ধনে শুধু নয়, আরও বিভিন্ন সংগঠনের মানববন্ধন দিনব্যাপী চলবে। গতকালকেও ফেনীর বিভিন্ন জায়গায় নুসরাত জাহান রাফির নিজ এলাকা সোনাগাজী সহ ফেনীর বিভিন্ন উপজেলা, ফেনী শহরে মানববন্ধন হয়েছে। আজকেও বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচি রয়েছে। তারা দাবি জানিয়েছেন নুসরাত জাহান রাফির এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি যারা ঘটিয়েছেন, নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডটি যারা ঘটিয়েছেন তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সর্বোচ্চ শাস্তি হয়। এবং এখানকার বক্তারা জানিয়েছেন এই নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ড থেকে তার যে শ্লীলতাহানির ঘটনা জন্ম হয়েছিল প্রথমে, তারা দাবি জানিয়েছেন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত যৌন বিরোধী যে প্রতিরোধ কমিটি থাকার কথা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, যেখানে একজন নারী প্রধান করে 2 জন নারী থাকবে, 5 সদস্যের একটি কমিটি থাকবে। যদি কোনো নারী বা যদি কোনো শিক্ষার্থী সেখানে যৌনহরণের শিকার হয় তাহলে তারা এটার প্রতিবাদ করতে পারবে, বিষয়টা জানাতে পারবে, প্রতিকার পাবে। কিন্তু ওই জিনিসটা এখনো কার্যকর নাই বলে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে। নুসরাত জাহান রাফি যার প্রতিবাদ করে তার জীবন দিতে হয়েছে, তারা এখানকার আন্দোলনকারীরা জানিয়েছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আর আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি যে গত একটা তথ্য যেটা এই পর্যন্ত এই মামলার তদন্তকারী কর্মকর্তারা পিবিআই 16 জনকে আনুষ্ঠানিকভাবে আটকের স্বীকৃতি জানিয়েছেন আমাদের কাছে। আর এর মধ্যে এজাহার নামীয় 8 জন আটক রয়েছে, এবং গতকালকে একজন 164 দ্বারা জবানবন্দি দিয়েছে। এই নিয়ে 3 জন এই মামলায় 164 দ্বারা জবানবন্দি দিয়েছে। এই ছিল এখানকার মতো সর্বশেষ অবস্থা। মধু। নুসরাত হত্যার প্রতিবাদে আজও বিভিন্ন স্থানে মানববন্ধন হচ্ছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফেনী থেকে আতিয়া সজল, এবং এর আগে যুক্ত হয়েছিলেন ধানমন্ডি থেকে পিঙ্কি আক্তার। আমরা এতক্ষণ জানছিলাম সেখানকার মানববন্ধনের খবরাখবর। এবছরের মধ্যেই কেবলের মাধ্যমে টেলিভিশন সম্প্রচার ব্যবস্থা ডিজিটাল করা হবে বলে জানিয়েছে কেবল অপারেটরদের সংগঠন কোয়াপ। গতকাল দুপুরে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত জানান তারা। এছাড়া আগামী 15 জুনের মধ্যে কেবল টিভিতে নিজস্ব চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে সম্মত হয়েছে সংগঠনটি। নতুন দায়িত্ব নেওয়ার পর কেবল অপারেটরদের একটি অংশের সঙ্গে বৈঠক করেছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এবার বসলেন অন্য অংশের সঙ্গে। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে নিজেদের নানা সমস্যা, সম্ভাবনা এবং দাবি নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা করেন কেবল অপারেটররা। আমরা মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করেছি যে আমরা সরকারি সাহায্য সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ এই ডিসেম্বরের মধ্যে সকল সিটি কর্পোরেশনের ডিজিটাল করার জন্য আমরা চেষ্টা করব। প্লাস বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের পূর্বে আমরা সারা বাংলাদেশে যেন ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্ক ছড়িয়ে দিতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করব। একটা কমিউনিটি চ্যানেল আমরা ওনার কাছে দাবি করেছি। আমাদের এই খাতটাকে শিল্প হিসেবে ঘোষণা করানোর জন্য সংশ্লিষ্ট জায়গায় অনুরোধ করা, এবং বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় প্রত্যেকটা ক্ষেত্রে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি অনুরোধ জানাবেন। কেবল অপারেটর যারা আমরা আছি এই চ্যানেলগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। আমরাও চাই যেন বিদেশি পে চ্যানেলের মাধ্যমে কোনো রকম বিজ্ঞাপনে দেশে প্রচারিত না হয়। বৈঠকে নীতিমালা মেনে কাজ করতে কেবল অপারেটরদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কেবল নেটওয়ার্কে সেখানে স্থানীয় বিজ্ঞাপন দেখানো হয়, যেটি লাইসেন্সের শর্ত অনুযায়ী করা যায় না। তারপর সেখানে অনেক সময় সিনেমা চালানো হয়, গানের অনুষ্ঠান চালানো হয়, যেগুলো লাইসেন্সের শর্ত অনুযায়ী করা যায় না। একটি নির্দিষ্ট সময়সীমার পর আইন মানা না হলে এ ব্যাপারে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী। সেইটিকে আমরা একটা শৃঙ্খলা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ইকরামুল হক টিটু। এই নির্বাচনে 17 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর মালিবাগ কাঁচা বাজারে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি, সহায় সম্বল হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা। যাত্রাবাড়িতে আগুনে পড়ে গেছে গোডাউনের মালামাল। স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ হয়েছে 75 ভাগ, শেষ হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের 21 জেলার আর্থসামাজিক কাঠামো, প্রত্যাশা সাধারণ মানুষের। মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিএনপি দেশের স্বাধীনতা বিশ্বাস করে না বলেই দিবসটি পালন করে না, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের।
নুসরাত হত্যার প্রতিবাদে রাজধানী সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মানববন্ধন, আসামিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি। এবং গ্যাস সংযোগের 92 কোটি টাকা সরকারি তহবিলে জমা দেয়নি তিতাস, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় দুদকের রিপোর্ট, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।